প্রিয় ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? যতদূর আমার মনে পড়ে, সর্বপ্রথম কোনো ফোন আমার ব্যবহার করে মনে হলো যে স্যামসাং আইফোন ছাড়াও আসলে চলা সম্ভব। এই যে ভিভো X200 Pro মিনির কথাটা বলতেছি, এই ফোনটার আমি ব্যবহার করার আগে যত ভিডিও আমি দেখেছি যেখানে যা সবাই এই ফোনটাকে ভালো বলেছে, এবং এইটা আমি পার্সোনালি ব্যবহার করতে যেও আমার এক্সপেরিয়েন্সটা ভাই মানে দুর্দান্ত লেভেলে ছিল। ফোনটা ব্যবহার করতে যে আমার যেটা মনে হচ্ছে যে এখানে তারা যা করে দেখিয়েছে, আগামী বছর তারা কি রিলিজ করবে সেটা নিয়ে ডেফিনেটলি স্যামসাং বা অ্যাপেলের মতো কোম্পানি ভাবতেছে বা দুশ্চিন্তায় পড়তেছে। এবং এই ফোনটা নিয়ে এত তেল মারতেছি, তবে এর কি কোনো খারাপ দিক আসলে নাই নাকি? এই ফোনটা এখন আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 90,000 টাকায়। সো 90,000 টাকায় এটা কিনবেন কিনা, আর যদি কিনতে হয় তাহলে কোনো দিকে আসলে স্যাক্রিফাইস আছে কিনা, এত এত ভালো এত এত সুনাম, তার মধ্যে খারাপ কি দিক আছে সেটা ডেফিনেটলি জেনে বুঝে তারপর আপনার কেনা উচিত। তবে যেখান থেকে ফোন কিনতে যে আপনাকে চিন্তা করতে হবে না তা হলো MK মোবাইল পয়েন্ট। তাদের কাছ থেকে আপনারা যে কোনো ব্র্যান্ড নিউ, পুরাতন বা আপনার ফোন এক্সচেঞ্জ করেন হাতেরটা, যা ইচ্ছা করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ইভেন আপনারা ঢাকার বাইরে থাকলে বা যে কোনো জায়গায় থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করেন। যাই হোক, ফোনটা বক্সটা একটু দেখায় আপনাদেরকে। দেখেন, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন না, অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স। মানে রিসেন্টলি আমি যত ফোন ব্যবহার করছি এই বক্সটা সব থেকে ইউনিক এবং প্রিমিয়াম লাগছে, ভালো লাগছে সহজ কথায়। তো বক্স খুললে এর মধ্যে যা যা আছে আপনারা কম বেশি সবাই এই ভিডিও দেখেছেন, তো আমি এখানে বেশি সময় নষ্ট করতে চাই না। তো এখানে ভিভো একটা কাজ এক্সেপশনাল করতেছে, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কোম্পানি যখন তারা ফ্ল্যাগশিপের নামে ভালো ভালো ফোন রিলিজ করতেছে এবং সেখান থেকে চার্জিং কেবল অ্যাডাপ্টার এটা সেটা গায়েব করে দিচ্ছে, ভিভো কিন্তু এই জিনিসটা এখনো কন্টিনিউ করতেছে যে একটা ফোন কিনতেছেন তার সাথে আপনি অ্যারাউন্ড ধরেন আরো 5-6 হাজার টাকার আপনি গিফট পেয়ে যাচ্ছেন। গিফট বলতে এটা আসলে একটা সময় আমরা পাইতামই, এখন আসলে পাই না, যে কারণে এটাকে গিফট বলতে হচ্ছে। সো থ্যাংক ইউ ভিভো। ফাইনালি ফোনটাতে আসি। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এটার ডিজাইন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বলবো যারা ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা জিনিস। এবং এটার নাম তো প্রো মিনি, সো ডেফিনেটলি এটা ছোট সাইজের ফোন, তবে এখানে কিন্তু ডিসপ্লে ছোট নাই। এখন একটা জিনিস দেখবেন যে মোস্ট অফ দ্য কোম্পানি তারা কিন্তু ফোন বড় বড় করে ফেলতেছে। আমার কাছে মনে হয় যে এখনো শুধু বাংলাদেশে না, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ছোট ফোন পছন্দ করে এবং তাদের জন্য এই ফোনটা একটা আশার আলো। এটা একদম 100% প্রিমিয়াম, মানে একটা ফ্ল্যাগশিপ ফোন যেমন হয়ে থাকে, আমি যেমনটা বলছিলাম যে অ্যাপেল স্যামসাং এর থেকে যেমন প্রিমিয়াম ডিভাইস আমরা পাই, এটা সেই রকমই বক্সিয়ার শেপ এবং এটা সামনে পিছনে গ্লাস। তবে এটা গরিলা গ্লাস ব্যবহার করেনি ভিভো। এক্স্যাক্টলি কোন গ্লাস ব্যবহার করছে তাদের, এটা তো চাইনিজ ভেরিয়েন্ট, চায়নার ওয়েবসাইটেও কোনো জায়গায় আমি আসলে পাইনি। তবে এটার যে ফ্রেমটা আছে সেটা অ্যালুমিনিয়াম এবং এটা ডেফিনেটলি একটা প্রিমিয়াম ম্যাটেরিয়াল তারা ব্যবহার করছে। ফিনিশটা দেখলে বা হাতে ধরলে আপনি ইউ ক্যান ফিল ইট যে এটা অ্যামেজিং একটা ডিভাইস। এবং পিছনে যে বড় ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন গোল, এইটার ক্যামেরা আপনারা কেমন দেখতেছেন জানি না, আমিও যখন ক্যামেরায় দেখছি তখন একটু বিগার বিগার লাগছে, বাট যখন ফোনটা আমি হাতে ধরছি তখন আমার কাছে এটা সত্যিই ভালো লাগছে। মানে এত সুন্দরভাবে তারা এটা ডিজাইনের সাথে ব্লেন্ড করছে এবং ফিট ইন করছে, সেটা অ্যামেজিং। এবং এই ফোনটা হাতে ধরে যে সামনে ক্যামেরা বাম্প রয়েছে তার জন্য সামনের দিকে একটু হেভি ফিল হয়, দারুণ হ্যান্ডি একটা জিনিস। এবং সাথে একটা কভার পেয়ে যাচ্ছেন, কভার সহ হাতে ধরলেও এটা অত বড় মনে হয় না। আচ্ছা, এই ফোনটার পোর্টস এন্ড বাটন যদি একটু আসি, একদম বটমে এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে, সাথে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে ডুয়াল সিম সাপোর্ট করে, ফিজিক্যাল সিম। এবং এই ফোনটাতে একটা স্টিরিও স্পিকার আছে, তো ডেফিনেটলি স্টিরিও স্পিকার তো থাকবে, তবে এটার সাউন্ড কোয়ালিটি অ্যামেজিং ছিল। ছোট ফোন হিসেবে অনেক সময় দেখা যায় যে ছোট ফোন হলে সাউন্ড কোয়ালিটি অত ভালো হয় না, অত লাউড হয় না, বাট এটা লিটারালি একটা বক্সের মতো সাউন্ড হয়, আর সাউন্ড কোয়ালিটি ইটসেলফ ভেরি গুড। সো মিডিয়া এনজয় করতে গেলে অ্যাবসলিউটলি অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স পাবেন। এখানে আবার 30 ওয়াটের ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, রিভার্স চার্জও আছে, আবার এটাতে আর ব্লাস্টার সেন্সর আছে, 3টা ক্যামেরা সেন্সর আছে পিছনে, সেগুলোর বিস্তারিত ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে বলবো। ডান পাশে ভলিউম বাটন আর পাওয়ার বাটন রয়েছে, অন্যান্য সাইডে কিন্তু একদম ক্লিন, লাইক একটা আইফোনের মতো ফিল পাবেন। অনেকে আমাকে বলেন ভাই বক্সি ফোন দেখলে আপনি আইফোনের মতো কেন বলেন? দেখেন, এরকম ডিজাইনের ট্রেন্ডটা কিন্তু আইফোনই শুরু করছে, সো ডেফিনেটলি তাদেরকে আগায় রাখতে হবে। যে যেখানে যেটা করছে তাকে সেটাকে মেনশন করতে হবে, বাট নট নেসেসারি যে তাদের থেকেই কপি করছে। ব্যাপারটা হচ্ছে যে এইটা এখন মডার্ন, এখন এটা আসলে চলতেছে, মানুষ এটা ভালোভাবে নিচ্ছে, যে কারণে এটা সব কোম্পানি আনতেছে। এটা আসলে দোষের কিছু নয় বা আমি খারাপ কিছু দেখি না এরকম কপি করাতে আসলে। তবে ফোনটার হ্যাপটিক ফিডব্যাক নিয়ে আমার একটু কমপ্লেইন আছে, সেটা হচ্ছে যে আমি অনেক ভিডিও দেখলাম, অনেকেই বলছে এটার হ্যাপটিক ফিডব্যাকটা দারুণ, বাট পার্সোনালি আমি এটা ব্যবহার করতে যে অন্যান্য ফোন তো সাইড বাই সাইড ব্যবহার করছি এবং অনেক ফ্ল্যাগশিপ ফোনও ব্যবহার করছি, তো যে কারণে আমার কাছে মনে হলো যে এটার হ্যাপটিক ফিডব্যাকটা আসলে ওই রকম লেভেলে ভালো না। মানে হাতের মধ্যে ধরে যখন আপনি ভাইব্রেশন মোটরটা চলতেছে তখন একটা ইমার্সিভ ফিল পাওয়া যায় না, এটা খানিকটা মনে হয় যে আর্টিফিশিয়াল একটা স্পিকারের মতো। সো ভাইব্রেশন মোটরটা আমার আসলে খারাপ লাগছে।
বাট আদার দ্যান দ্যাট এই সেগমেন্ট বা পোর্টস অ্যান্ড বাটন ডিজাইন সব দিকে অ্যামেজিং ছিল। এবং যদি ডিসপ্লেতে আসি, সামনে এইটাকে মানে ভালো না বাসার কোনো কারণ নাই। যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা এলটিপিও ডিসপ্লে এবং সাইজটা হলো 6.31 ইঞ্চ, অনেক বড় একটা ডিসপ্লে। বাট এটাকে একটা কম্প্যাক্ট ডিভাইস আপনি বলতেই পারবেন, কারণ হাতের মধ্যে ধরে একদম ছোট লাগে, বিকজ চিন বেজেলটা দেখেন একদমই ছোট। তো এটা ডিসপ্লের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো হইতেছে। আর একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে যেসব স্পেসিফিকেশন এখন থাকে এখানে সব আছে। সো এখানে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করা আমি যুক্তি দেখি না। তবে একটা জিনিস বলি যে এটা ডিসপ্লের এক্সপিরিয়েন্স যা আছে এর থেকে ভালো আপনার দরকার হবে না। ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে যেটা দিয়ে ফেস লকও সাপোর্ট করে, এবং এই ফেস লকটা আমি দেখলাম যে অনেক ডার্ক লাইটেও কাজ করে। সো দারুণ রিলায়েবল একটা জিনিস। একদম নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জায়গায় ডেফিনেটলি আমি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা এখানে এক্সপেক্ট করতাম, বিকজ ওইটা একদম সুপারিয়র ফাস্ট হয়ে থাকে এবং এটা এত দামি একটা ফোন, ফ্ল্যাগশিপ ফোন, সো ডেফিনেটলি এটা দেওয়া উচিত ছিল। তবে এটার পজিশনটা একটু নিচের দিকে, যদি হালকা একটু উপর হইতো তাহলে আরো বেশি বেটার ফিল হইতো। তবে এটা ব্যবহার করতে গেলে অভ্যাস হয়ে যায় এবং ছোট ফোন তো, সো যে কারণে অত বেশি আসলে প্রবলেম হয় না, যে কারণে আমি ওইটা নিয়ে আসলে কমপ্লেন করতে চাই না, জাস্ট আপনাদেরকে একটু মেনশন করে দিলাম আর কি। আচ্ছা, এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে ডাইমেনসিটি 9400 প্রসেসরটা, এবং এর সাথে কিন্তু ইউএফএস 4.0 স্টোরেজ রয়েছে এবং 12 GB র্যাম রয়েছে, কোনোটা আবার 16 GB ভেরিয়েন্ট পাওয়া যায়। সো এটার যে স্পেসিফিকেশন সেটা আরো লম্বা সময় ধরে লাইক 5-6 বছর চালাইতে গেলেও এই স্পেসিফিকেশনটা খুবই ভালো, যে কারণে স্পেসিফিকেশনের সেগমেন্টের কোনো প্রবলেম নাই। এবং এখানে কিন্তু অরিজিন ওএস রান করতেছে, এখানে গ্লোবাল রোম আপনি পাচ্ছেন না। সো এখানে যে অরিজিন ওএস 5টা চলতেছে সেটা কিন্তু বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো অ্যান্ড্রয়েড 15 আপনি আউট অফ দ্য বক্সে পাচ্ছেন এবং এর সাথে আরো 4টা মেজর ওএস আপডেট পাবেন। সো 16, 17, 18, 19 অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত এটাতে আপডেট পাবেন, সাথে অ্যাডিশনাল 1 ইয়ার সিকিউরিটি প্যাচ পেয়ে যাবেন। তো এখানে চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে যে প্রবলেমটা আছে সেটা হলো নোটিফিকেশনের ইস্যুস। এটা নিয়ে সবাই আমার মনে হয় যে কম বেশি জানেন, যারা চাইনিজ ফোন ব্যবহার করতে চান তাদের এটা জেনে নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়া অ্যাপস যেগুলো আছে লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যখন কল আসলো বা কোনো মেসেজ আসলো সেইগুলো অন্যান্য ফোনে যেমন হুট করে বেজে ওঠে, এটাতে বাজে না। সেটা একটা সলিউশন আছে, আপনি অ্যাপসগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রান করে রাখেন, অর্থাৎ রিসেন্ট অ্যাপস থেকে ক্লোজ না করেন, তাহলে আপনি নোটিফিকেশন নর্মাল ফোনগুলোর মতো পাবেন। তবে যারা সিরিয়াস লাইক আপনার প্রচুর কল টল আসে, নোটিফিকেশন আসে, আপনার আসলে খুব প্রয়োজন, তখন হবে কি অনেক সময় তো ভুল করে আপনি অ্যাপসগুলো ক্লোজ করে দিলেন, তখন কিন্তু সারাদিন আপনি নোটিফিকেশন পাচ্ছেন না। তো সেটা একটু ডিল ব্রেকার হতে পারে অনেকের জন্য, সেটা মাথায় রাখবেন। তাছাড়া অন্যান্য যেসব অ্যাপস আছে লাইক ব্যাংকিং অ্যাপস ট্যাপস, এগুলো নিয়ে কোনো প্রবলেম নয়, ইভেন নেটওয়ার্কের কোনো ইস্যুস নাই। পারফরমেন্সের কথা যদি বলি, নর্মালি ফ্ল্যাগশিপ ফোন কাজ করতে গেলে বা রিভিউ করতে গেলে সেখানে পারফরমেন্স নিয়ে আসলে অত বেশি কথা বলার প্রয়োজন হয় না, বিকজ এখন মোস্ট অফ দ্য ফোনের প্রসেসর ম্যাচিউর হয়ে গেছে। ইভেন একটা মিড রেঞ্জের ফোন ব্যবহার করলেও পারফরমেন্স নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না। আপনি এখানে 120 FPS এ গেমিং করতে পারবেন, যত ধরনের গেমিং আছে, হাই গ্রাফিক্যাল গেমিং বলেন, নর্মাল গেমিং এবং মাল্টিটাস্কিং বা নর্মাল ইউজেসে, এটা আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তবে এটা তো ছোট ফোন, যে কারণে ছোট ফোনে কিন্তু ভাই থার্মাল ম্যানেজমেন্ট একটু কঠিন হয়ে যায়। ডেফিনেটলি এত টাইট জায়গায় একটা প্রসেসর থাকবে, সেটাকে হিট ম্যানেজমেন্ট করা একটু কঠিন, যে কারণে এই ফোনটা একটু হিটিং করে। তবে এখন তো শীতকাল, যে কারণে আমি কোনো মেজর হিটিং ইস্যুস পাইনি। তবে ডেফিনেটলি একটা জিনিস মাথায় রাখবেন, গরমের সিজনে একটু প্যারা খাবেন যদি আপনি হেভি গেমিং করতে চান। সো সেটা আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ফোনেই আসলে হিটিং এর প্রবলেমটা থাকে। সো সেই জায়গায় আমি এটা নিয়ে কমপ্লেন করতে চাই না। ক্যামেরাতে যদি আসি, ক্যামেরার জন্যই কিন্তু এই ফোনটা আসলে এত বেশি হাইপ পেয়েছে। এই ফোনটার অনেকে দেখবেন যে ভিভো X200 প্রো যে ফোনটা আছে সেটাই নিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স এর সাথে কম্পেয়ার করছে, আইফোন কিন্তু পারে নাই। ফটোগ্রাফির জন্য কিন্তু এই ফোনটাকে 2024 সালে যখন রিলিজ হয়েছিল তখন থেকে এটাকে কিং বলা হচ্ছে। তো এখানে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, 3টাই 50 মেগাপিক্সেলের করে সেন্সর, একটা আলট্রা ওয়াইড মেইন সেন্সর এবং টেলিফটো যে লেন্সটা আছে সেটাকে অপটিক্যালি আবার জুম করা যায়। তো সর্বোচ্চ 20x পর্যন্ত এটা জুম করে ছবি তুলতে পারে, আর 0.6x পর্যন্ত আলট্রা ওয়াইড পর্যন্ত যাইতে পারে। তো সব ধরনের ফোকাল লেন্থ পাচ্ছেন। এবং ভাই এটার যে পিকচার কোয়ালিটি সেটা আমি সত্যি সারপ্রাইজড হয়েছি। অ্যাপেল স্যামসাং বাদে এত সুন্দর ফটো প্রসেসিং, এত ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স দিতে পারে অন্য কোনো ফোনের পক্ষে সম্ভব বা কোম্পানির পক্ষে সম্ভব, সেটা আমি এই ফোনটা ব্যবহার করে দেখলাম। সো এখানে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যামেজিং ডিটেইল থাকে, বিকজ 50 মেগাপিক্সেলের সেন্সর সবগুলোই। সো আলট্রা ওয়াইডেও আপনি বেটার ডিটেইল পাচ্ছেন এবং ডাইনামিক রেঞ্জ ক্যাপচার তারা এত অ্যাগ্রেসিভলি করেছে, এটা আসলে সত্যি আনবিলিভেবল। মানে ফটোগ্রাফিতে এই ফোনটা অ্যামেজিং। আপনি রাতের বেলায় ছবি তোলেন, খুব ফাস্ট শাটারে ছবি তুলতে পারে, এবং এইটা ছবি তোলার পরে মোস্ট অফ দ্য অ্যান্ড্রয়েড ফোনে যে প্রবলেমটা হয় যে সেটা প্রসেস হয়ে ফাইনাল ভার্সনটা দেখাইতে একটু সময় লাগে। তবে এটাতে আপনি ছবি তোলেন, জাস্ট ইনস্ট্যান্টলি প্রসেস হয়ে যায়, ছবি তোলেন, ক্লিক করেন আর ফাইনাল ভার্সনটা দেখতে পারেন। সো এটা খুবই মজা ছিল। এবং এদের যে ক্যামেরা অ্যাপসটা সেটা সো স্মুথ, সো ইজি। ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সের জন্য হয়তো অনেকে এই ফোনটা কিনবেন, তারা
হতাশ হবেন না। এবং স্পেশালি পোর্ট্রেটের জন্য এই ফোনটা নেক্সট লেভেলের। একটা ফোন যে ডিএসএলআর লেভেলে যাইতে পারে সেটা এই ফোনটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে আমি বলে ফেলতেছি, বাট যারা যখন ভালো করবে তাদেরকে তো সেটা বলতেই হবে। এইটাতে আপনি মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স এই দুইটা ব্যবহার করে পোর্ট্রেট তুলতে পারবেন। সো 23mm, 35mm, 50mm, 85mm এবং 100mm এ পোর্ট্রেট তুলতে পারবেন। সো আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ফটোগ্রাফার বা যারা ছবি তুলবেন তারা প্রিফার করবে 85 এবং 100mm পোর্ট্রেট তোলার জন্য। এবং এখন আমরা ফোন কিনলে সবাই পোর্ট্রেটের জন্য একটা প্রায়োরিটি থাকে, এবং পোর্ট্রেট তোলা ছাড়া এখন আসলে ফটোগ্রাফিতে আমরা এরকম মজা পাই না। এটার দিয়ে পোর্ট্রেট তুলতে গেলে অ্যামেজিং, মানে ডিটেইলটা পাবেন নেক্সট লেভেলের, এবং এজ ডিটেকশনটা একদম ভাই মনে হবে যে ডিএসএলআর এর মতোই। মানে এজ গুলো দেখেন, চুলগুলো দেখেন, কোনোভাবে বলার উপায় নাই যে এই ছবিটা স্মার্টফোন দিয়ে তোলা, এবং ডিটেইলও এত ভালোভাবে এটা রিটেইন করে। সো পোর্ট্রেটের জন্য এটা এখনো পর্যন্ত আমার ব্যবহার করা যত ফোন আছে তার মধ্যে এটাই বেস্ট আমি পেয়েছি। এবং এটাতে সেলফির জন্য যে সেন্সরটা তারা ব্যবহার করছে সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং এটার ফোকাল লেন্থটা খুবই ওয়াইড এবং ডিটেইলও খুব ভালো রিটেইন করে, এবং ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ভাই সেলফিতেও দারুণ ডিটেইল। এবং ভিভোর যে কালার একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, ছবি তুলবেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি, মানে দেখতে আসলে সত্যি ভালো লাগে। ছবি তোলেন, ছবি তোলার পর ইনস্ট্যান্টলি দেখবেন আপনার ভালো লাগবে, কোনো প্রকার এডিট করা লাগবে না। এবং এটা ভিডিও কলিং এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ভালো ছিল, এবং থার্ড পার্টি অ্যাপস এর সাথেও অপটিমাইজেশন খুবই ভালো আছে। সো সেলফি নিয়ে কোনো প্রবলেম হবে না। এবং যদি ভিডিওতে আসি, এইটা সব সেন্সর দিয়ে 4K 60 fps এ সিমলেসলি ভিডিও করতে পারে। লেন্স শিফটিংটা জাস্ট আপনি ভিডিও স্যাম্পলটা দেখেন কত অ্যামেজিং করেছে। তো সেটা খুবই দারুণ, এবং সর্বোচ্চ 20x পর্যন্ত আপনি জুম করে ভিডিও করতে পারতেছেন। সো আপনি একদম টেলিফটো লেন্সের যে ফিল সেটাও পেয়ে যাচ্ছেন, একদম আলট্রা ওয়াইড পাচ্ছেন। ভিডিও স্টেবিলিটি খুবই ভালো আছে। তবে এটা ফটোগ্রাফির ক্ষেত্রে যেমন আমি বললাম যে বেস্ট এখনো পর্যন্ত ব্যবহার করা, ভিডিওগ্রাফির ক্ষেত্রে এরকম বলতে পারতেছি না। ভিডিওতে আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার, স্পেশালি এইটার ভিডিও কোয়ালিটি। লাইক আমি যখন পিসিতে দেখতেছি তখন আসলে ডিএসএলআর লেভেলের ভিডিওটা এটা মনে হচ্ছে না, যেটা আমি অ্যাপেল বা স্যামসাং এর ক্ষেত্রে পেয়ে থাকি। সিনেম্যাটিক মোডের ভিডিও করতে চান তাহলে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত করতে পারবেন। সো এই জায়গায় আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার, এজ ডিটেকশন আরো বেটার দরকার, আর এটা মিনিমাম 4K থাকা উচিত। মানে 4K স্ট্যান্ডার্ড, 4K এর উপরে দরকার নেই, তবে 4K খুব ভালোভাবে করা উচিত ছিল। তবে এটা ফুল এইচডিতে আপনি মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স দুটাই ব্যবহার করে করতে পারতেছেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন কিনতে চান তারা এখন এটা কিনবেন না, আপনি এখনো স্যামসাং বা অ্যাপেলের পরে রিলাই করতে হচ্ছে। তবে ভিডিওতে এটা যথেষ্ট ভালো করছে অ্যাজ এ থার্ড কোম্পানি হিসেবে, লাইক অ্যাপেল স্যামসাং বাদে অন্য কোনো কোম্পানি যদি বলেন। সাথে আমি গুগলকেও মেনশন করতে চাই, গুগলও ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স দিচ্ছে। তারপরে আসলে ভিভোকে রাখা যায়, ভিভো ভিডিওর এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো করছে, তবে আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার। সেলফিতেও কিন্তু এটা আপনি পোর্ট্রেট ফুল এইচডি পর্যন্ত এবং 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারতেছেন। যেটা বললাম যে ওয়াইড ফোকাল লেন্থ আছে, ভয়েসটাকেও ভালোভাবে ডিটেক্ট করতে পারে, ভয়েস এনহ্যান্সমেন্টের একটা ফিচার আছে। সো ভিডিওগ্রাফি বাজেট অনুযায়ী ঠিক নাই। এই দামে 90,000 টাকা যদি আপনি এখন আইফোন 16 ইউজড কেনেন বা আইফোন 15ও কেনেন, তা আমার মনে হয় যে সেখানে বেশি ভালো ভিডিওর এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটা এত ছোট হইলেও এখানে কিন্তু ভাই 5700 মিলিঅ্যাম্পে একটা ব্যাটারি ব্যবহার করছে, যেটা চিন্তা করেন যে অ্যাপেল স্যামসাং এর সব থেকে বড় ফোনেও এর থেকে ছোট সাইজের ব্যাটারি ব্যবহার করছে। তবে 5700 মিলিঅ্যাম্পের ব্যাটারি হিসেবে যেরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা আমি সেটা পাইনি। অনেকেই দেখলাম যে 7-8 ঘন্টা 9 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছে। সেটা হয়তো 60 হার্টজে পাওয়া যাইতে পারে বা অনেকের এক্সপেরিয়েন্স বেটার হতে পারে। আমি এটাতে ব্যাটারি ব্যাকআপ যেমন এক্সপেক্ট করছিলাম সেরকম পাইনি, তবে একদিন খুব ভালোভাবে পার করতে পারবেন। আর একটা জিনিস দেখলাম যে এটা আপনি ওভারনাইট রাইখা দিলে ব্যাটারি ড্রেন করে অ্যারাউন্ড 10% মতো। সো সেটা আমার কাছে মনে হলো যে একটা সফটওয়্যার আপডেট আসলে এটার ব্যাটারি ব্যাকআপটাও বাড়বে এবং এই ড্রেনের ইস্যুসটা সলভ করা সম্ভব, যেহেতু এটা নতুন রিলিজ হয়েছে। সো এখন কিন্তু ফোন একটা যখন রিলিজ হয় তখন ওই ফোনটা 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস গেলে তারপরে ওইটা একদম ফুল একটা পোটেনশিয়ালিটি ব্যবহার করা যায়, বিকজ সফটওয়্যারও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। সো সেই জায়গায় আমার মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা হবে না। আর ফাস্ট চার্জ, রিভার্স চার্জ যেটা সেটা তো রয়েছেই। সো ফাইনালি কোশ্চেন আসছে যে ভাই 90,000 টাকার আশেপাশে এই ফোনটা এখন আপনার কেনা উচিত হবে কিনা। দেখেন, আপনি যদি এই ফোনটা গ্লোবাল পাইতেন তাহলে আমি জোর করে বলতে পারতাম যে 100% কেনেন। তবে এটা তো চাইনিজ ভেরিয়েন্ট, সো চাইনিজ ভেরিয়েন্টের ম্যাটারটা যদি আপনি বোঝেন এবং বেস্ট ইন ক্লাস ফটোগ্রাফি পাইতে চান এবং ওই অ্যাপেল, স্যামসাং, গুগল থেকে বের হয়ে এসে যদি একটা ডিফারেন্ট লেভেলের ফোন ব্যবহার করতে চান, প্রযুক্তিপ্রেমী হয়ে থাকেন, তাহলে ভাই ডেফিনেটলি এইটা বেস্ট ইন ক্লাস। আর যদি ছোট ফোন পছন্দ করেন তাহলে তো কথাই নাই। তবে কিনবেন না কারা? এই ফোনটা এখন আসলে কম্পিটিশনে মাত্র 4 বছরের মেজর ওএস আপডেট দিচ্ছে, যেখানে স্যামসাং, অ্যাপেলের মতো কোম্পানি 6-7 বছর করে দিচ্ছে। গুগলও কিন্তু তাই দিচ্ছে। আর এটা রিসেল ভ্যালু কেমন থাকবে এখন বলা যাচ্ছে না। তবে নরমালি অ্যাপেল, স্যামসাং বাদে রিসেল ভ্যালু আর কারো তেমন এখনো পর্যন্ত ভালো নাই। সো সেটা একটা ব্যাপার। সো সেই হিসেবে এই ফোনটা 90,000 টাকা এখন বেশি হইতে পারে।
তবে যদি ফোনের দামটা আরেকটু কমে যায় তখন আমার মনে হয় যে কেউই আসলে কিনতে পারেন। সো এটা ছিল মূলত আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনিটলি আপনাদের এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।